তারেক রহমান তাই এদের মস্করার সবচেয়ে বড় যে অস্ত্র জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ, মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলা, সংবিধান পুনর্গঠন করা, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা, এসবের একেবারে গোড়া কেটে দিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেন নাই, সরাসরি বিএনপি চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন যে তারা কোনোভাবেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারেন না, কারণ এসব সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, গণভোটও সংবিধানে নাই। তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকেই প্রথম রাতে বিড়াল মারা কর্মসূচি গ্রহণ করেছেন, সেটা আমি আপনাদেরকে কদিন ধরেই বলছিলাম। কারণ খুব স্বাভাবিক, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি ইউনূস সরকারের নামে যারা প্রকৃতপক্ষে 2024-এর আগস্ট থেকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে অবস্থান করছিল, তাদেরকে ক্ষমতা থেকে না সরিয়ে, তাদেরকে ক্ষমতাচ্যুত না করে যে আরামে স্থিতিশীলতার সাথে শান্তিতে স্বস্তিতে সরকার পরিচালনা করা যাবে না, সেটা বিএনপি তারেক রহমান এত ভালো বোঝেন যে তারা প্রথম থেকেই এই জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির ওলট পালট দাবি আবদার এবং তাদের এটা না করলে ওটা করব না, ওটা না করলে এটা করব না, এসবে যে কর্ণপাত করা যাবে না সে বিষয়টা একদম পরিষ্কার করে দিয়েছেন। 18 মাস ধরে ইউনূস সরকারের নেতৃত্বে আলী রিয়াজ নামের এক ব্যক্তিকে আমেরিকা থেকে উড়িয়ে এনে সবচেয়ে বড় যে মস্করাটা জাতির সঙ্গে করা হয়েছে সেটা হচ্ছে সংবিধান পুনর্লিখনের চেষ্টা, সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন সহ যেমন ইচ্ছে সংবিধানটাকে পরিবর্তনের ব্যবস্থা করা, একটা জুলাই সনদ নামের অদ্ভুত জিনিস প্রসব করা, একটা ঘরে বসে তাদের নির্বাচিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের এক রকমের একসাথে করে, এবং মনে রাখতে হবে আলী রিয়াজের ওই জুলাই সনদে কেউ একমত হয় নাই, এমনকি জাতীয় নাগরিক পার্টি গতকালের আগে সেই জুলাই সনদে একমত হয়ে স্বাক্ষর করতে পারে নাই, কিন্তু চাপ প্রয়োগের মাধ্যমে সেই জুলাই সনদ রাজনৈতিক দলগুলোকে গিলতে বাধ্য করা হয়েছে, একরকম এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে যে যদি জুলাই সনদ না গেলেন তাহলে কিছুতেই নির্বাচনটা হবে না। কাজেই দাঁত মুখ চেপে এর কোনো সাংবিধানিক ভিত্তি নাই, বারবার সেটা ওই আলী রিয়াজের দরবারে ঘরের ভেতর পরিষ্কার করে সংবাদ মাধ্যমের সামনে বলে, গণভোটের কোনো সাংবিধানিক ভিত্তি নাই বারবার সে কথা বলে, কিংবা সংবিধান সংস্কারের একমাত্র দায়িত্ব এবং ক্ষমতা আছে সংসদে সে কথাও বারবার মনে করিয়ে দাঁত মুখ চেপে বিএনপি ওই জুলাই সনদে স্বাক্ষর করেছিল বটে ওই আরেক মস্করার অনুষ্ঠানে গিয়ে, কিন্তু বিএনপির মূল অপেক্ষা ছিল জনগণের ম্যান্ডেট নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একবার ক্ষমতায় এলে কিছুতেই এই মস্করাকে পাত্তা দেওয়া যাবে না। তারেক রহমান সুস্পষ্টভাবে সেই বার্তা দিয়ে শপথ গ্রহণের দিন এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে এখন সংসদে ঢুকতে হলে সত্যি তাদের যে দোর্দণ্ড প্রতাপ গত 18 মাসে দেখা গেছে, সেই দোর্দণ্ড প্রতাপ প্রভাব একরকম ভুলে গিয়ে নরম হয়ে মাথা নামিয়ে নির্বাচনে তারা পরাজিত হয়েছেন এবং বিরোধী দলে আছেন। কাজেই সরকারে সংবিধানে কোনো অবদান রাখতে হলে সেটা সংসদের মাধ্যমে রাখতে হবে, মবের মাধ্যমে নয়। সেটা একেবারে ভেতর থেকে উপলব্ধি করে একরকমের মাথা নিচু করে সংসদে ঢোকার ব্যবস্থা করেছেন তারেক রহমান। তারেক রহমানের জন্য এই প্রথম রাতে বিড়াল মারাটা যে কত জরুরি ছিল, একরকম তিনি যেন সেই ম্যান্ডেট নিয়ে সরকারে বসেছেন। কারণ সারা বাংলাদেশ জুড়ে যে মানুষেরা আসলে এই অত্যাচার অনাচারে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, যারা কিনা কোটা সংস্কার আন্দোলনে তরুণরা সরকারের বিপক্ষে নেমেছেন, সেটা প্রথমে
উপলব্ধি করেছেন। তারপর সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর দমনের মুখে তার প্রতিবাদে এই ছাত্রদের পাশে গিয়ে যে সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন, তাদের একটা বিরাট অংশ যেমন জানতেন না যে এই সাধারণ ছাত্রদেরকে এবং এই জনশক্তি, এই আন্দোলনের কৌশল সবকিছু পেছন থেকে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির নিয়ন্ত্রণ করেছে। এই সাধারণ মানুষ আরো বেশি চমকে উঠেছিলেন যখন তারা আগস্টের পর থেকে দেখেন যে এদের নাকি মূল লক্ষ্য সংবিধান ছুঁড়ে ফেলা। বাংলাদেশ নাকি নতুন করে জন্ম লাভ করেছে 2024-এর 5ই আগস্ট। ইউনূস এই ছাত্রদের দ্বারা ক্ষমতায় বসে বিদেশি সংবাদ মাধ্যমকে গিয়ে বলে এলেন যে রিসেট বাটনে বাংলাদেশ চাপ দিয়েছে, কাজেই খুব স্বাভাবিক যে বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হবে, মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙা হবে, কারণ মনে রাখতে হবে 2024-এর আগস্টে ছাত্র জনতা প্রাণ দিয়েছে, কাজেই রিসেট বাটনে চাপ পড়েছে, নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। এরপর যে অত্যাচার অনাচার শেষ পর্যন্ত ভাঙচুর, অগ্নিসংযোগ, গণপিটুনি দিয়ে মারা মানুষকে, সেগুলোকে যেমন একরকম ন্যায় এবং নীতিতে পরিণত করলো। সরকারের সর্বোচ্চ ব্যক্তি থেকে তার প্রেস সচিব সকলে বললেন এগুলো হচ্ছে প্রেসার গ্রুপ, ক্ষোভের বহিঃপ্রকাশ। তখন তার চেয়েও ক্রমাগতভাবে সে অত্যাচার বাড়লো। সে অত্যাচার শুধুমাত্র নারীর পোশাক নিয়ে মন্তব্যে, নারীর পোশাক নিয়ে বা নারীকে হয়রানি করা ব্যক্তিকে পুলিশ কোনো কারণে যদি বা তাও ধরে নিয়ে যায়, সে ব্যক্তিকে ফুলের মালা দিয়ে থানা থেকে বের করে আনাতেই শুধুমাত্র ঠেকে থাকলো না। এরপর দেখা গেল বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক দলের, অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের প্রধান রীতিমতো কর্মজীবী নারীদের সঙ্গে পতিতাবৃত্তির তুলনা করা শুরু করলেন। কর্মজীবী নারীদের সম্মান রক্ষার্থে তাদের কর্মঘণ্টা কমিয়ে আনার প্রস্তাব দিলেন নির্বাচনী প্রস্তাব হিসেবে। এবং এর মধ্যে তো মব ওই পর্যায়ে গেল যে লাশ মাজার থেকে তুলে এনে পীরের লাশ রাজপথে পোড়ানো হচ্ছে, হিন্দু ব্যক্তিকে পিটিয়ে মেরে গাছে আধা মরা অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। এসব মিলিয়ে মানুষ একেবারে ক্লান্ত, বিপর্যস্ত, বিধ্বস্ত হয়ে পড়েছিল। এবং তারেক রহমান বা বিএনপির যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, তার মধ্যে সবচেয়ে বড় ম্যান্ডেট হিসেবে মনে করা হচ্ছিল যে তারেক রহমানের কাছে স্থিতিশীলতা আনার প্রত্যাশা, তারেক রহমানের কাছে ওই বাড়াবাড়ি, ওই যে অত্যাচার অনাচার মববাজি, তাতে একটা কমপ্লিট ফুল স্টপ, মানে সরাসরি তিনি একটা বাটন প্রেস করে এই অত্যাচার অনাচার মববাজি বন্ধ করবেন, সেটার একটা সুস্পষ্ট ইঙ্গিত আসবে তার কাছ থেকে, নতুন প্রধানমন্ত্রীর কাছ থেকে। সেই প্রত্যাশায় সারা বাংলাদেশে তারেক রহমানকে এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ভোটাররা এনে দিলেন, সেটা নির্বাচন পর্যবেক্ষকরা মনে করছিলেন। এবং তারেক রহমান সম্ভবত বুঝেছিলেন একদিকে ম্যান্ডেটটা কিসের, আরেকদিকে যেটা বললাম ক্ষমতায় থাকতে হলে, সরকার পরিচালনা করতে হলে প্রথম রাতে বিড়াল মারা ছাড়া এই বাড়াবাড়ির অবসানের কোনো উপায় নাই। কারণ এমনিতে কি করে বাড়াবাড়ি অবসান করা যেত বলুন তো? যদি অনেক ক্ষেত্রেই মনে করা হয় সেনাবাহিনী যদি টহলে থাকে, সেনাবাহিনী নামিয়ে যদি যৌথ বাহিনীর অভিযান চালিয়ে, মনে রাখতে হবে গত 18 মাস ধরে বাংলাদেশে যৌথ বাহিনী রাস্তায়, যৌথ বাহিনী অভিযান চালিয়েছে, সেনাবাহিনী নাকি আপনার আমার জানমালের নিয়ন্ত্রণ নিয়েছে। এমন বেকায়দা অবস্থায় তারেক রহমান দায়িত্ব নিচ্ছেন যখন কিনা এই সেনাবাহিনী ওষুধ, যৌথ বাহিনীর অভিযান ওষুধ কিচ্ছু কাজ করবে না। কারণ এমন অত্যাচারী অনাচারীরা ইউনূস সরকারের নামে এই কমাস ধরে ক্ষমতার কেন্দ্রে ছিল। তারেক রহমান তাই এদের মস্কারার সবচেয়ে বড় যে অস্ত্র, জুলাই সনদ, জুলাই সনদ, জুলাই সনদ, মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলা, সংবিধান পুনর্গঠন করা, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা, এসবের একেবারে গোড়া কেটে দিয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেন নাই, সরাসরি বিএনপি চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন যে তারা কোনোভাবেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারেন না, কারণ এসব সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, গণভোটও সংবিধানে নাই। কোনোদিন যদি সংবিধান সংস্কার পরিষদ ঢোকে সংবিধানে, তাহলে তারা এ বিষয়ে শপথ নেওয়ার কথা ভাববেন। জামায়াতে ইসলামী খুব
খুব একটা নাটক করার চেষ্টা করেছে শপথের দিন সকালবেলা। তারা সকাল সকাল বলেছে যদি শপথ নিতে হয় দুটোই নেবেন, না হলে একটাও নেবেন না। এমনকি জামায়াতে ইসলামী একটা বিক্ষোভেরও ডাক দিয়েছিল বিকাল 3টার সময়। এরপর এক রকমের লেজ গুটিয়ে বিক্ষোভ তুলে নিয়ে বিক্ষোভ আর করবেন না সে ঘোষণা আবার দিয়ে, এবং শেষ পর্যন্ত কে তারা দুটো শপথই নিয়েছেন। তারা সংবিধান সংস্কার পরিষদেরও শপথ নিয়েছেন, জাতীয় সংসদের এমপি হিসাবেও শপথ নিয়েছেন। কিন্তু বুঝতেই পারছেন সংখ্যাগরিষ্ঠ দলের অংশগ্রহণ ছাড়া এই সংবিধান সংস্কার পরিষদের সভাও আর কখনো বসা সম্ভব হবে না। কোন সংসদে বা কোনো সরকারি ব্যবস্থাপনায় কখনো বিএনপি যতক্ষণ ক্ষমতায়, যেই দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জামায়াতে ইসলামী এ নাটক জমাতে পারে না। ইউনূস কিন্তু একদম শেষ দিন পর্যন্ত, শপথের আগের দিন যে ডেকে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামকে দিয়ে অবশেষে জুলাই সনদটা স্বাক্ষর করিয়েছেন, তখনই তিনি জানেন যে বিএনপি আসলে বিএনপি আসলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। আপনাদেরকে আমিও বলছিলাম যে এই মরণ ফাঁদে পা দেবে না বিএনপি। তো ইউনূস সেটা বুঝে শেষ মুহূর্তে শপথ নিয়ে একটা গ্যাঞ্জাম লাগিয়ে ফেলতে পারে কিনা, রাজপথে একটা আন্দোলন জমিয়ে ফেলতে পারে কিনা, তার ফলে তাকেই আরো বেশ কিছুদিন ক্ষমতায় থাকতে হয় কিনা, এসব স্বপ্ন নিয়ে তিনি শেষ দিনে নাহিদ ইসলামকে ডেকে জুলাই সনদে স্বাক্ষর করিয়েছেন। এবং এরপরে নাহিদ ইসলামও বলে বসেছেন এমনকি কোন নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদের বাস্তবায়ন তারা মানবেন না, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। আপনারা জানেন 40টির বেশি বিষয়ে যখন জুলাই সনদ স্বাক্ষরও করেছে বিএনপি, তাদের নোট অফ ডিসেন্ট বা আপত্তি ছিল। তো এহেন নাটকটার শেষ পর্ব পর্যন্ত মরিয়া হয়ে যে আলী রিয়াজ ইউনূসরা চেষ্টা করবেন সেটা খুব স্বাভাবিক, কারণ আলী রিয়াজ তো এই ভোটের কয়েকদিন আগে হঠাৎ আমাদের জানালেন যে যারা এমপি হবেন তাদেরকে আরেকটা শপথও নিতে হবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, এবং 180 দিন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কারণ তাদের ধান্দাটা ছিল এই 180 দিন ক্ষমতা হস্তান্তর না করে এই 180 দিন সংবিধান সংস্কার পরিষদ সংবিধান নিয়ে বিতর্ক করবে, তর্ক করবে, এবং ওইদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের রূপে তারা থেকে যাবেন। ইউনূস আলী রিয়াজের জন্য এই নাটক আর টেনে নেওয়া সম্ভব হয়নি। তার কারণ বিকালবেলা যে মন্ত্রিসভার শপথ আছে সে শপথে 13 দেশের প্রতিনিধি সহ অন্তত 1200 অতিথি উপস্থিত থাকবেন, এবং সেই মন্ত্রিসভার শপথটাকে কিছুতেই এক রকমের ঝামেলার মধ্যে ফেলা না জামায়াতে ইসলামী, না এনসিপি, না ইউনূস কারো পক্ষেই সম্ভব নয়। কারণ তাহলে তারা আসলে পুরো রাজনৈতিক প্রক্রিয়া থেকেই এখন ছিটকে পড়বেন। ওইদিকে তারেক রহমান দারুণ সব রাজনৈতিক চাল চালছেন। তিনি জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, বাড়িতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন, বুকে জড়িয়ে ধরেছেন নাহিদ সার্জিসকে। শুধু তাই নয়, জামায়াতে ইসলামী রাজপথে নামার চেষ্টা করলে তাদেরকে প্রথমত এক রকমের সামলে দেওয়ার জন্য যাদেরকে প্রয়োজন তারেক রহমান এরই মধ্যে তাদেরকেও তাদের মিত্র হিসেবে ঘোষণা করেছেন। তারেক রহমান জামায়াতে ইসলামীর সঙ্গে শেষ মুহূর্তে নির্বাচনী জোট থেকে বেরিয়ে যাওয়া, যারা কিনা পুরো সময়টা 2025 জুড়ে রাজপথে সভা সমাবেশে একত্রে জনসমাবেশ করেছে, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে গিয়ে তারেক রহমান সাক্ষাৎ করে এসেছেন। তারেক রহমান হেফাজতের আমির, যিনি কিনা বারবার সাবধান করছিলেন, হেফাজতের একটি অংশ জামায়াতে ইসলামীর ঐক্যের সঙ্গে যাওয়ার পরেও মামুনুল হক অংশ, হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বারবার সাবধান করছিলেন মুনাফিকদের যাতে মুসলমানরা ভোট না দেয়। তারেক রহমান হেফাজতের আমিরকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। কাজেই তারেক রহমান খুব সামলে কৌশলী সব চাল চালছেন। সে চালে একেবারে বেকায়দায় বিপর্যস্ত জামায়াতে ইসলামী আর এনসিপি। মনে রাখবেন, জামায়াতে ইসলামী আর এনসিপি শক্তিশালী বিরোধী দল হিসেবে, ভোটের হিসাবে, আসনের হিসাবে সংসদে যাচ্ছে বটে, কিন্তু তাদের তো বিরোধী দল হিসেবে রাজনীতি করবার কোনো অভিজ্ঞতা নাই। তারা 2024-এর আগস্ট থেকে ক্ষমতাতেই ছিল। এখন ক্ষমতাচ্যুত হওয়ার পর কেমন রাজনীতি তারা সত্যিকার অর্থে করেন দেখতে হবে। যারা শপথ নিলেন তারা কি সংবিধানের বাইরে শপথ নিলেন?
সেটাও বা সিইসি কেন শপথ বাক্য পাঠ করালেন, এই প্রশ্নটা কিন্তু সংসদের একটা তুমুল আকারে আমার ধারণা যে প্রথম দিন থেকেই একটা মুখোমুখি অবস্থা যাবে। আজকে সকাল থেকেই নানা চমক, একটা হলো এমপিদের শপথকে ঘিরে, আরেকটি হচ্ছে মন্ত্রী পরিষদের যে সদস্য তাদের নামকে ঘিরে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রী মিলে 50 সদস্যের একটা ঢাউস মন্ত্রিসভা। আগে বলা হচ্ছিল যে এটা আকারটা ছোট হবে, 35 বা 37, কিন্তু সম্ভবত নানা মেরুকরণ নানা হিসাব নিকাশ করতে করতে বাড়লো। এটা খুব ভালো উদাহরণ হয়নি। আমার ধারণা যে আগামীতে হয়তো এই চাপাচাপিতে আরো মন্ত্রী বাড়তে বাড়তে শেষে সেই এক সময় 60 সদস্যের যে মন্ত্রিসভা ছিল সম্ভবত বিএনপির নাকি আওয়ামী লীগের, ওইদিকে হয়তো ধাবিত হইতে পারে। দরকার ছিল না, আর একটু কনজারভেটিভ হওয়া দরকার ছিল। তবে সিদ্ধান্ত যেটা ছিল এমপিদের ক্ষেত্রে শুল্ক মুক্ত গাড়ি এবং প্লট নেবে না, এই সুবিধা নেবে না, এটা ভালো সিদ্ধান্ত। কিন্তু মন্ত্রিসভার আকারটা খুব ভালো হলো না। একটা চমক, ডক্টর খলিলুর রহমান যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা, তিনি মন্ত্রিসভায় টেকনোক্র্যাট হিসেবে এসছেন। হাজি ইয়াসিন টেকনোক্র্যাট এসছেন কুমিল্লা সদর, যেখানে মনিরুল হক চৌধুরীকে দেওয়া হয়েছিল, সেখানে হাজি ইয়াসিন তিনি জনপ্রিয় ছিলেন এবং সদরের তিনি তাকে নমিনেশন দেওয়া হলে তিনি নির্বাচিত হতেন। যাই হোক, সেটা এইভাবেই হয়তো তারেক রহমান মানে একটা সমন্বয় করেছেন, যেহেতু মনিরুল হক চৌধুরী এমপি, হাজি ইয়াসিন মন্ত্রী হলেন। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কিছু আছে, নানা ধরনের মিশ্রণ আছে। জহিরুদ্দিন স্বপন তথ্যমন্ত্রী হিসাবে তার নামটা আসছে, ইশরাক হোসেন, নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, অনেকে চিনি না, আহমেদ সোহেল মঞ্জুর, এম এ মুহিত, ববি হাজ্জাজ পরিচিত মুখ, তারপরে আমাদের যে বিজেপির প্রধান আন্দালিব পার্থ তিনি আছেন। তো মোটামুটি বলা যায় যে এর চেয়ে বড় আর মন্ত্রিসভা কি আর হবে। সিনিয়র প্রায় সবাই, মধ্যম সারির যারা আছে তাদেরও অনেকেই আছেন এখানে। চমক বলতে আমি বলবো যে ওই ডক্টর খলিলুর রহমান, ডক্টর ইউনূসের যেই উপদেষ্টা পরিষদ ছিল এবং সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন খলিলুর রহমান, যিনি দফায় দফায় এই সংকটের সময় ভারতে গেছেন, আমেরিকায় গেছেন, বাণিজ্য চুক্তি সব মিলায় খলিলুর রহমানকে যুক্ত করাটা এটা একটা চমক। যে বলা হচ্ছিল যে একজন দুজন যুক্ত হতে পারেন, তার মধ্যে দেখা গেল ডক্টর খলিলুর রহমান এসছেন। এখন বাকি চমকের মধ্যে হলো শুধুমাত্র গণপরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামাত এবং এনসিপির সদস্যরা, বাকি স্বতন্ত্ররা কেউ নেয়নি। স্বতন্ত্র সম্মত 7 জন কি 9 জন। তো তারা আস্তে আস্তে বিএনপির সাথে মার্চ করবে। তো বিএনপি একটা নিরঙ্কুশ অবস্থান রয়েছে এবং তারা একটাই শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী, যেহেতু গণপরিষদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা বলেছে যে এটি সংবিধানের অন্তর্ভুক্ত না, সুতরাং এই বিষয়ে তারা আগে অন্তর্ভুক্ত হবে, তারপরে তার আলোকে শপথ নেবে। তাহলে যারা শপথ নিলেন তারা কি সংবিধানের বাইরে শপথ নিলেন? সেটাও বা সিইসি কেন শপথ বাক্য পাঠ করালেন, এই প্রশ্নটা কিন্তু সংসদের একটা তুমুল আকারে আমার ধারণা যে প্রথম দিন থেকেই একটা মুখোমুখি অবস্থা যাবে। জামাত এনসিপির সাথে বাকি সদস্যদের অর্থাৎ বিএনপি এবং স্বতন্ত্র সদস্যদের তুমুল তর্ক বিতর্ক হবে যে একই সঙ্গে দুইটা শপথ হয় কিভাবে। তারাও হয়তো বলবেন যে মানে যেই গণভোট হলো, গণভোটের আওতায় বলা হয়েছিল যে জুলাই সনদে সংবিধান সংস্কার পরিষদ হবে, সেই পরিষদের সবাইকে শপথ নিতে হবে। তাহলে কে সংবিধান ভায়োলেট করলো বা কে গণভোটের বিধান ভায়োলেট করলো, এটি নিয়ে বোঝা যায় বেশ উত্তপ্ত হবে। মোট কথা প্রথম দিনই একটা বেশ সাড়া জাগলো, নানা ব্যতিক্রমী ঘটনা। যে সিইসি প্রথমবারের মতন এমপিদের শপথ পড়ালেন, প্রথমবারের মতন একই সংসদে দুবার শপথ অনুষ্ঠান হলো, একবার এমপি হিসেবে আরেকবার হচ্ছে গণপরিষদের সদস্য হিসেবে। এইসব বিষয়গুলো নিয়ে সরকারের একেবারে বা পার্লামেন্টের শুরু থেকেই যে একটা জমজমাট তর্ক বিতর্ক চলবে, এটি বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে এই হাউস মন্ত্রিসভা, সেখানে সেটার সমন্বয় কতটুক হবে, পারফরমেন্স কতটুক হবে, বিএনপির দলীয় যারা নেতা তারা তো
মন্ত্রী হয়েছেনই, মন্ত্রী প্রতিমন্ত্রী, সেই সাথে তার বাইরে সমমনা জোটের সবাই হয়েছেন, জোনায়েদ সাকি, নূর, ববি হাজ্জাজ, মোটামুটি সবাই যুক্ত হয়েছেন। সাদাত হোসেন সেলিম, তিনি এলডিপির সভাপতি ছিলেন এক অংশের, তিনি কেন যুক্ত হলেন না একটু আমাকে অবাক করেছে। তার নামটাও আসছিল, সম্ভবত সেখান থেকে ওই কোটায়। তিনি আবার অবশ্য এখন বিএনপির সদস্য, যেহেতু শহীদুদ্দিন চৌধুরী অ্যানি হয়েছেন, হয়তো সেই কারণে সেই জায়গাটা তাকে অ্যাকোমোডেট করা হয়নি, হয়তো পরবর্তী পর্যায়ে অ্যাকোমোডেট করা হবে। মোট কথা, মন্ত্রিসভা হয়তো ধারণা করা যায় যে এটাই হয়তো শেষ না, কিছু হয়তো মাইনাসও হইতে পারে, কিছু প্লাসও হইতে পারে, এটাই নিয়ম। কিন্তু যেটা সমস্যা হলো যে 2 শপথ কিভাবে হয়, 2 শপথ নিয়ে পার্লামেন্ট শুরু হলে এটা নিয়ে যে কি পরিস্থিতি হয় দর্শক, সেটি এখন দেখার বিষয়।